কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মাঝেই কেউ কেউ নিত্য নতুন ভাবে প্রেমে পড়েছে তার একান্ত মানুষটার উপরে। কেউ আবার ভালোবাসার মানুষটির সাথে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তার সন্নিকটে যেতে পারছে না। আবার কেউ সেই ভালোবাসাটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর সেই মানুষটাও ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান সহ্য করে বেহায়ার মতো তার কাছে বারংবার ফিরে যাচ্ছে। রিহান আর পাপড়ি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রিহানের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বারবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একবার রৌদ্রোজ্জ্বল নীল রঙের আকাশের দিকে তো আরেকবার মাটির দিকে তাকায়। পাপড়ি রিহানের দিকে থেকে চোখ সরিয়ে নেয়। প্রথম দেখায় রিহানের যেমনটা দেখেছিল, এখন তার থেকে কেমন নির্জীব দেখা যাচ্ছে মানুষটাকে। চোখে মুখে অবস্থা করুণ। ভালোবাসা সত্যিই একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। একবার যে এই রোগে আক্রান্ত হয়েছে সে এই রোগ থেকে চাইলেও সরে আসতে পারে না, কিন্তু পাপড়ি পেরেছিল এই রোগ থেকে সরে আসতে। যে রোগ থেকে পাপড়ি একবার সরে আসতে পেরেছে সেই রোগে সে আর পুনরায় পড়তে চায় না। পাপড়ি ঢোক গিলে উচ্চ স্বরে বাক্য বলে, আপনার মৌনব্রত যদি শেষ হয়ে থাকে তাহলে প্লিজ কিছু বলুন আর আমাকে যেতে দিন। রিহান মিহি গলায় বলে, এত তাড়া চলে যাওয়ার? আমার তাড়া আছে, তাই আপনার হাতে অল্প সময় আছে, যা বলার জলদি বলুন। তুমি এত নিষ্ঠুর কেন পাপড়ি? তোমার নামটা পাপড়ি না রেখে পাথর রাখা দরকার ছিল, কারণ তুমি পাথরের মতো শক্ত আর পাপড়ি তো খুব নরম আর কোমল হয়। আচ্ছা, তোমার কি একটুও মায়া হয় না আমার জন্য? পাপড়ি কাট কাট গলায় বলে, না, একটু মায়া হয় না আপনার জন্য। রিহান ধরা গলায় বললে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? পাপড়ি রিহানের এই কথাই উত্তর না দিয়ে দ্রুত রিহানের সামনে থেকে চলে যায়। রিহান পাপড়ির যাওয়ার পানি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার পাথরের তৈরি হৃদয়ে আমার নাম যদি না লিখেছি তাহলে আমার নাম আরাম শেখ রিহান নয় পাপড়ি। পাপড়ি ওরফে অবন্তী এলোমেলো পায়ে হেঁটে সে রিকশায় কোনো মতে বসে শ্বাসের গতি অস্বাভাবিকভাবে চলছে। চোখ মুখ লাল হয়ে গেছে। অবন্তী 2 হাত আড়াআড়ি করে শক্ত করে আঁকড়ে ধরে নিজের 2 বাহু। এই লোকটা কেন তার পেছনে পড়ে আছে এইভাবে আঠার মতো? এত এত প্রত্যাখ্যান করে সে তারপরেও কেন পিছু ছাড়ছে না তার? আর কি করলে তার পিছু ছাড়বে এই মানুষটা? এই কঠিন হৃদয়ে যে আর কারো নাম খোদাই করা সম্ভব নয়। এখনো চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে ওই দিনের বিভীষিকাময় দৃশ্যটা, যে দৃশ্যটা চাইলেও মন মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না সে। রিক্সা চালক পাপড়ির অবস্থা বুঝতে পেরে বলে, আপা, আপনার কি শরীর খারাপ লাগতেছে? পাপড়ি ক্লান্ত গলায় বলে, না, আমি একদম ঠিক আছি, আপনি একটু তাড়াতাড়ি চালান। আচ্ছা। অবন্তী হোস্টেলে এসে ব্যাগটা বেডের উপরে রেখে ছুটে চলে যায় ওয়াশরুমে। ইভা হতভম্ব হয়ে যায় অবন্তীকে এমনটা করতে দেখে। অবন্তী শাওয়ার ছেড়েই নিচে তার দাঁড়িয়ে হাত দিয়ে সারা মুখমণ্ডল ঘষতে শুরু করে। মনে হচ্ছে যেন মুখের সব চামড়া তুলে ফেলবে অবন্তী। ইভার কণ্ঠস্বর শুনি অবন্তী থামে। এই অবন্তী, কি হয়েছে তোর? অবন্তী দুর্বল গলায় বলে, কিছু হয়নি আমার ইভা। ইভা নরম গলায় বলে, তুই ঠিক আছিস অবন্তী? আমি একদম ঠিক আছি। কিন্তু ইভার যেন অবন্তীর কথাটা হজম হলো না। ইভা আস্তে করে গিয়ে নিজের বেডে বসে পড়ে। অন্যদিকে অবন্তী দেওয়াল ঘেঁষে বসে হাঁটুর উপরে কপাল ঠেকিয়ে বসে রইল। শীতের মাঝে এভাবে ঠান্ডা পানি দিয়ে ভেজার কারণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরেও শাওয়ারের নিচে ঠায় বসে রইল অবন্তী। গোধূলি বেলা পেরিয়ে গেছে, আকাশ জুড়ে নেমে এসেছে অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। গোটা শহর জুড়ে কৃত্রিম আলো আনাচে কানাচে জ্বলে উঠেছে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরেই জাহিন বাড়িতে চলে আসে হাতে একটা নীল রঙের শপিং ব্যাগ নিয়ে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুম যারাকে দেখে বলে, যারা, তোর ভাবি কোথায়? যারা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভাবি রান্নাঘরে। ওনাকে বল রুমে আসতে। যারা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি বলছি। জাইন সিঁড়ি বেয়ে উপরে নিচে ঘরে চলে যায়। যারা গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে অয়ন্তীকে উদ্দেশ্য করে বলে,
ভাবি যান, আপনার স্বামী এসেছে আর এসেই আপনার খোঁজ করছে। অয়ন্তী জারার দিকে তাকিয়ে বলে। উনি চলে এসেছেন এত তাড়াতাড়ি? উফ, যারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে। ভাই আমার বউকে ছাড়া থাকতে পারে না, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আর মনে হয় তোমার জন্য কোনো গিফট এনেছে। ভাইয়ার হাতে একটা ব্যাগ দেখলাম। অয়ন্তী লজ্জা পেয়ে বলে। যারা তুমি না? ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে আসো কেন ডেকেছে। কিন্তু দাদুর চাটা? আমি দিয়ে আসবো। অয়ন্তী মুচকি হেসে উপরে চলে যায়। নিজের ঘরে ঢুকে দেখে জাইন বাইরের কাপড় না চেঞ্জ করেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। অবন্তী তা দেখে মনে মনে বলে, এত কি ব্যস্ততা ওনার যে বাইরের জামাটা পর্যন্ত চেঞ্জ করার সময় পেল না? জাইন অবন্তীর উপস্থিতি টের পেয়ে বলে। অয়ন্তী, বিছানার উপরে দেখেন একটা ব্যাগ আছে, আর তাড়াতাড়ি এটা পরে তৈরি হয়ে নেন, এক জায়গাতে যেতে হবে আমাদের। অয়ন্তী নিচু গলায় প্রশ্ন করে। আপনি ফ্রেশ হবেন না? জাইন ল্যাপটপের দিকে নজর রেখেই বলে। হব, আপনি আগে তৈরি হয়ে নিন। অয়ন্তী আর কিছু না বলে চুপচাপ বেডের উপরে রাখা ব্যাগটা হাতে নিয়ে ভেতরে রাখা জিনিসটা বের করতেই চোখ দুটো বড় বড় করে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। অবন্তীর হঠাৎ করে এমন চিৎকার শুনে জাহিন থতমত খেয়ে বলে। কি হয়েছে, এভাবে চিৎকার করলেন কেন? অয়ন্তী ব্যাগটার সাথে সাথে পেছনে নিয়ে আস্তে আস্তে করে বলে। না মানে আসলে ব্যাগের ভেতরে। জাহিন কপালে দুশ্চিন্তার বলি রেখা রেখে বলে। কি পছন্দ হয়নি কাপড়টা? অয়ন্তী কি বলবে কিছু বুঝতে পারছে না। জাইন কি তার সাথে মজা করছে নাকি? কিন্তু জাইন তো মজা করার লোক নয়। এতদিনে এটা বুঝে গেছে অয়ন্তী। তাহলে এমন হাবভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না। আবার জিজ্ঞেস করছে কাপড়টা পছন্দ হয়েছে কিনা। কিন্তু অয়ন্তীর মনে চাইছে এই মুহূর্তে মাটির ভেতরে চলে যেতে লজ্জায়। জাইন বসা থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় চিন্তিত গলায় বলে। কি হয়েছে অয়ন্তী, কোনো সমস্যা? অয়ন্তী দিশেহারা গলায় বলে। না মানে আসলে ব্যাগের ভেতরে। জাইন দু কদম অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলে। ব্যাগের ভেতরে কি? অয়ন্তী দেয়ালের ওপরে টিকটিকি দেখে ঠাস করে বলে দেয়। টিকটিকি? জাইন হতবাক হয়ে বলে। টিকটিকি? ব্যাগের ভেতরে টিকটিকি আসলো কি করে? দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাইন অয়ন্তীর দিকে এগিয়ে আসলে অয়ন্তী দু কদম পিছিয়ে উত্তেজিত হয়ে বলে। না, ব্যাগের ভেতরে টিকটিকি নাই। থেমে যায় অয়ন্তী। ঠোঁটের ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে নেয় জাইনের দিক থেকে। জাইন ভ্রু কুঁচকে বলে। কি বলছেন আপনি এসব? আমি কিছু বুঝতে পারছি না। একবার বলছেন টিকটিকি, আরেকবার বলছেন টিকটিকি না নাই। দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাইন অয়ন্তীর কাছে গিয়ে এক প্রকার টান মেরে অয়ন্তীর হাত থেকে ব্যাগটা নিয়ে এসে ব্যাগের ভেতরে থেকে পোশাকটা নিতে নিতে বলে। কোথায় টিকটিকি দেখি? জাইন নিজের হাতে যা দেখলো তাতে জাইন চোখ দুটো রসগোল্লার নেই বড় বড় করে চিৎকার করে উঠে পুনরায় জিনিসটা ভেতরে রেখে দিল। অয়ন্তী অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে লজ্জায় আর হতভম্বে। এমন সময় অতি ব্যস্ত হয়ে জোহরা বেগম, রুনা আক্তার আর যারা আসে জাইনের ঘরে। মূলত পরপর জাইন আর অয়ন্তীর এমন চিৎকার শুনে তারা এসেছে। জাইনের মা, চাচি আর বোনকে দেখে সাথে সাথে ব্যাগটা নিজের পেছনে লুকিয়ে ফেলে। জোহরা বেগম শঙ্কিত গলায় বললেন। কি হয়েছে, এভাবে দুজনে চিৎকার করলি কেন? যারা সোজা অয়ন্তীর কাছে গিয়ে বলে। হ্যাঁ ভাবি, কি হয়েছে তোমাদের? অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে তা কিছু বলার উপায় নেই। যা বলবে জাইন বলবে, আর যা নীরব দর্শক হয়ে সবটা দেখবে। ছেলে আর ছেলের বউয়ের মৌনতা দেখে জোহরা বেগম পুনরায় বলে। কি হলো জাইন, চুপ করে আছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো? জাইন ঘাড় দু পাশে নাড়াতে নাড়াতে বিচলিত গলায় বলে। কিছু হয়নি মা। তাহলে দুজনে এভাবে চিৎকার করলি কেন? আর তোর হাতে কি? জাইন উচ্চ বাক্যে বলে। কিছু না মা। শুধু কিছু না, কিছু বলে যাচ্ছিস। তারপর অয়ন্তীর দিকে ফিরে বললেন। অয়ন্তী, তুমি বলো তো কি হয়েছে? অয়ন্তী আমতা আমতা করে বলে। মা আসলে আমি কিছু জানি না। জোহরা বেগম কিছু বলতে যাবে, সাথে সাথে রুনা আক্তার বললেন। ভাবি চলেন, কিছু হয়নি যখন শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু উফ ভাবি চলেন তো, এই যারা তুইও চল।
রুনা আক্তার, জারা আর জোহরা বেগমকে জোর করে জাহিনের ঘর থেকে নিয়ে যান। রুনা আক্তার কিছু একটা আন্দাজ করেছেন জাহিন আর অয়ন্তীর হাবভাব দেখে, তাই জাহিন আর অয়ন্তীকে নিজেদের মধ্যে থাকতে দেওয়ার সুযোগ করে দিল। জাহিন আর চোখে বারবার তাকাচ্ছে অয়ন্তীর দিকে, অয়ন্তীও হার চোখে দেখছে জাহিনকে। একসময় দুজনের চোখের সাথেই চোখ মিলে যাওয়াতেই দুজনেই থতমত খেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে নেয়। অয়ন্তীর বড্ড অস্বস্তি লাগছে জাহিনের সামনে থাকতে, তাই আর এক মুহূর্ত দেরি না করে আলমারি থেকে শাড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বলে, আমি তৈরি হয়ে আসছি জারার রুম থেকে। কথাটা বলেই অয়ন্তী এক প্রকার দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। অয়ন্তী চলে যেতেই জাহিন ধপাস করে বেড়ে বসে পড়ে। কি বাজে একটা সিচুয়েশনে পড়তে হলো তাকে আজকে। এই 31 বছর বয়সের জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি কোনোদিনও পড়তে হয়নি তাকে, আর পড়বেই বা কি করে? আগে তো আর বিয়ে করেনি। জাহিন ব্যাগ থেকে পুনরায় কাপড়টা বের করে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ধরে চোখের সামনে ধরলো। একটা পাতলা ফিনফিনে কালো রঙের নাইটি। জাহিন এক নজর নাইটিটির দিকে তাকে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আজ তোর জন্য অয়ন্তীর সামনে আমাকে এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। মেয়েটা কি ভাবলো আমার সম্পর্কে? ইস, আচ্ছা অয়ন্তী আবার এটা ভাবছে না তো যে আমি তার জন্য এটা এনেছি? কিন্তু আমি তো শাড়ি এনেছিলাম ওনার জন্য, তাহলে এটা আসলো কোথা থেকে? জাহিনের বাড়ি আসার আগের ঘটনা। জাহিন যখন বাড়ি ফিরছিল তখন নজর পড়ে ফুটপাতের একটা বাচ্চার উপরে, যার গায়ের কাপড় বলতে নেই, আর এই ঠান্ডার মাঝে বারবার নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জাহিন বড্ড মায়া লাগলো বাচ্চাটাকে দেখে। তখন জাহিন গাড়ি সাইড করে বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে মলে ঢুকলে আর মল থেকে কিছু গরমের কাপড় কিনে দেয়, আর সাথে কিছু টাকাও দেয়। জাহিন বাচ্চাটাকে কাপড় কিনে দিলে মল থেকে বের হতে নিবে, তখনই নজর পড়ে একটা শাড়ির উপরে, আর শাড়িটা দেখার পরেই অয়ন্তীর কথা মাথায় আসলো। তাই জাহিন ভাবলো অয়ন্তীর জন্য শাড়িটা নিয়ে যাবে, কিন্তু কে জানতো এমন একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু মাঝখানে একবার জাহিনের সন্দেহ হয়েছিল ব্যাগটা তেমন ভারী না হওয়াতে, আর ব্যাগটা চেক করতে নিলে নিহাল ফোন করে আরও ব্যাপারটা সম্পূর্ণভাবে মাথা থেকে চলে যায় জাহিনের। জাহিন নাইটিটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বৃতৃষ্ণা নিয়ে বিড়বিড় করে বলে, নিশ্চয়ই কারোর ব্যাগের সাথে আমার ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। অয়ন্তীকে যারা সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইয়া তোমার দিক থেকে নজর সরাতেই পারবে না আজকে। অয়ন্তী লাজুক হাসলো আর বলল, কিন্তু এ সময় কোথায় যাবেন উনি আমাকে নিয়ে? ভাইয়া বলেনি তুমি কোথাও যাবে? না। ভাইয়ার বন্ধু মানে নিহাল ভাইয়ার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। প্রতি বছরই আমরা যাই, কিন্তু এবার তুমি আর ভাইয়া যাবে। তোমরা যাবে না কেন? তুমি আর ভাইয়া গেলেই হবে। চলো, ভাইয়া হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। অয়ন্তী ঢোক গিলে নিচের ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে নেয়। কি করে সে জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরেই যাবে। অয়ন্তীকে নিয়ে যারা ভাইয়ের ঘরেই আসে। জাহিন সবে মাত্র কোটটা পড়েছে। যারা ভাইকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া দেখ তো ভাবিকে কেমন লাগছে। জাহিন বোনের গলা স্বর শুনে সামনের দিকে ফিরে তাকায়। জাহিন অয়ন্তীকে দেখে থমকে গেল। মেয়েটাকে সাজলে একদম অন্যরকম লাগে। নীল রঙের শাড়ি, চোখে কালো কাজল, ঘন রেশমি চুলের গোছা বা কাঁধের ওপরে এনে রেখেছে। জাহিন মুগ্ধ নয়নে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু একটা মিসিং হওয়াতে অয়ন্তীর এই সাজটা পরিপূর্ণ লাগছে না জাহিনের কাছে। এদিকে অয়ন্তী মাথা নিচু করে রেখেছে। জাহিনের দিকে তাকাতে বড্ড অস্বস্তি ফিল হচ্ছে তার, কিন্তু তারপরেও অয়ন্তী সকল জড়তা পেছনে ফেলে জাহিনের দিকে চোখ তুলে তাকায়। জাহিনের মুগ্ধ চোখ জোড়ায় আটকে যায় নিজের চোখ জোড়া। এদিকে যারা নীরব দর্শকের মতো ভাই আর ভাবি চোখাচোখি প্রেমময় খেলা দেখে গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ভাবি আমি এবার আসি, আর তোমরাও রওনা হয়ে যাও, না হলে দেরি হয়ে যাবে তোমাদের নিহাল ভাইয়ার বাড়িতে যেতে। জাহিনের অবন্তী জারার কথা শুনে হকচকিয়ে ওঠে। যারা হাসতে হাসতে ঘর থেকে প্রস্থান করে। জাহিন আর অয়ন্তী ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গাতে। অয়ন্তী নিচু গলায় বলে, যাবেন না? যাব, কিন্তু তার আগে একটা কাজ কমপ্লিট করতে হবে।
কথাটা বলেই জাহিন বেলকনির দিকে চলে যায়। অয়ন্তী ভ্রু কুচকে বেলকনির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই জাহিন দুটো গোলাপ ফুল নিয়ে এলো, একটা সাদা আর একটা লাল। অয়ন্তী বুঝতে পারছে না এই রাত্রিবেলা ফুল দিয়ে কি করবে লোকটা। জাহিন অয়ন্তীর সামনে এসে দাঁড়ালো। অয়ন্তী প্রশ্ন করে। ফুল ফুল দিয়ে কি করবেন? জাহিন মজা করে বলে, কোনো এক নারীর রেশমি কালো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়ার জন্য নিয়ে আসলাম। অয়ন্তী ভ্রু কুচকে তাকিয়ে রইল জাহিনের পানে। কোনো এক নারী মানে কে সেই নারী যে নারীর চুলের ভাঁজে জাহিন ফুল গুজে দিতেই চাইছে এই সন্ধ্যাবেলায়? জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে মুচকি এসে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। আরো কিছু একটা খুঁজে বের করে নিয়ে অয়ন্তীর কাছে আসলো। জাহিনকে নিজের সন্নিকটে আসতে দেখে অয়ন্তী 2 কদম পিছিয়ে যায়। তা দেখে জাহিন ভরাট গলায় বলে, স্থির হয়ে দাঁড়ান। জাহিনের কথা অনুযায়ী স্থির হয়ে দাঁড়ালো অয়ন্তী। জাহিন অয়ন্তীর কাঁধের দিকে হাত বাড়াতেই অয়ন্তী মাথাটা হালকা পেছনে নিয়ে চোখ বন্ধ করে নেয়। কি করতে চাইছে জাহিন এই মুহূর্তে? ওই দিনের মতো কি আবার? অয়ন্তীর ভাবনার মাঝেই টের পেল তার চুলের ভাঁজেই জাহিন আলতো হাতে ফুল গুজে দিচ্ছে। জাহিন ফুল দুটো গুজে দিয়ে ক্লিপ দ্বারা আটকিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট, এবার সম্পূর্ণ শ্বাসটা পরিপূর্ণ হলো। অয়ন্তী হাত দ্বারা ফুল দুটো স্পর্শ করলো। জাহিন পুনরায় বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। জাহিন কথাটা বলে ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়লো। অয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার উপরে পড়া নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। সত্যি তার সাজটা পরিপূর্ণ হলো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়াতে। জাহিন আর অয়ন্তী এসে পৌঁছালো আহমেদ ভিলাতে। আহমেদ ভিলার চারিদিকে লাইটিং করা। অয়ন্তী গাড়ি থেকে নেমে চারপাশটার নজর বুলিয়ে নেয়। সারা বাড়ি মানুষে কম্পন করছে। জাহিন গাড়ি পার্ক করে অয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলে, চলুন, ভেতরে চলুন। অয়ন্তী আস্তে ধীরে জাহিনের হাঁটার সাথে তালে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সামনের দিকে থেকে দৌড়ে একটা ছেলে আসছে তার দিকে। জাহিন ভ্রু কুঁচকে সেটা দেখে সাথে সাথে নিজের শক্ত ডান হাত অয়ন্তীর কাঁধে চেপে ধরে নিজের বাহু ধরে নিয়ে আসে। আকস্মিক কেমনটা হয়তো অয়ন্তী হতবাক হয়ে যায়। জাহিনের এই দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে লোকটার হলোটা কি। হঠাৎ করে জাহিন অয়ন্তীর অবাক করা চাহনি দেখে সাথে সাথে অয়ন্তীকে ছেড়ে দিয়ে গলা খাকারি দিয়ে চারপাশটায় নজর বুলিয়ে বলে, সরি এভাবে টান দেওয়ার জন্য। আসলে একটা ছেলে আপনার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল। যদি টান না দিতাম আপনাকে, তাহলে হয়তো কাঁধে ব্যথা পেতেন। অয়ন্তী মৃদু হাসলো জাহিনের কথা শুনে। জাহিন এত চিন্তা করে তার জন্য? ভাবা যায়। অয়ন্তীর হাসি দেখে জাহিন নির্বাক ভঙ্গিতে বলে, কি হলো, হাসছেন কেন? এমনি চলুন, আপনার বন্ধু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। অয়ন্তীর সামনের দিকে হাঁটা ধরলো। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে নাক ফুলিয়ে বিরস গলায় স্টুপিড বয় বলেই হাঁটা ধরলো সামনের দিকে। অয়ন্তী আর জাহিন ভেতরে ঢুকেই নেহাল তাদেরকে দূর থেকে দেখে দৌড়ে এসে জাহিনকে চাপটে জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরার জন্য জাহিন নিজের টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। নেহাল জাহিনকে ছেড়ে দিয়ে বলে, এতক্ষণ লাগে আসতে? তোর কি এমন রাজ কাজ করছিলি যে তুই এত দেরি হলো? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি তো আবার নেতা সাহেব। নেতাগিরি করতে করতে আপনার দিন যায়। যদিও বা তুই রাজনীতির রটাও জানিস না। আমি যদি রাজনীতি করতাম তাহলে দেখিয়ে দিতাম আমি কী করতে পারি। জাহিন নীরবে বন্ধুর সমস্ত কথা শুনে যাচ্ছে আর নেহাল কথা বলেই যাচ্ছে, থামার নামই নেই। জাহিনের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন্তী হা হয়ে তাকিয়ে আছে নেহালের দিকে। একটা লোক এত কথা কিভাবে বলে? বোঝাই যাচ্ছে এই লোক পুরো বাচালের বাচাল। জাহিনের পুরো উল্টো নেহাল। এই লোকের সাথে কি করে জাহিনের মতো গোমরা মুখর বন্ধুত্ব হলো, এটা তখন অয়ন্তীর ভাবনা। অবশেষে নেহালের বকবকানি বন্ধ হলো। জাহিন মজা করে বলে, বকবক করে তো নিজেকে নেহাল থেকে বেহাল বানিয়ে ফেলবি। এবার থাম ভাই, আমি না হয় তোর বকবকানিতে অভ্যস্ত, কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোর বকবকানিতে অভ্যস্ত নয়। নেহাল জাহিনের পাশে থাকা অয়ন্তীর দিকে তাকালো।
বন্ধুকে ঝাড়ি দিতে ব্যস্ত থাকার জন্য নিহাল এতক্ষণ খেয়াল করেনি অয়ন্তীকে। অয়ন্তী মুচকি হাসলো। নিহালও তার বিপরীতে হেসে জাহিনের পেটে সাইডে খোঁচা মেরে বলল, যাক, তাহলে তুই ভাবিকে নিয়ে আসলি, ভেবেছিলাম আনবি না। হয়তো ভাবিকে, চল সবাই অপেক্ষা করছে তোর জন্য, ভাবি চলুন। নিহাল জাহিনের কাজ জড়িয়ে ধরে কৌতূহলের গলায় বলে, তাহলে শেষমেশ বিয়েটা করলি তুই, সেটাও আবার কৌ কাহিনী করে। জাহিন নিহালের কথায় নিরুত্তর রইল। এই ছেলের সাথে কথা বলেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেবে, তাই শ্রেয় হচ্ছে ওর কথা চুপচাপ গিলে ফেলা। জাহিন তার বন্ধুত্ব মহলের মাঝে আসতেই সবাই উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে। বিশেষ করে অয়ন্তীকে জাহিনের সাথে দেখে সবার সাথে এক এক করে জাহিন অয়ন্তীকে পরিচয় করিয়ে দেয়। সবাই অয়ন্তীর সাথে কুশল বিনিময় করলো। নিহালের বউ রাইমা অয়ন্তীকে নিজের সাথে নিয়ে যায়। এতগুলো বেটা মানুষের সাথে থাকার কোনো মানেই হয় না। অনুষ্ঠান শেষের পথে এক এক করে সবাই চলে যাচ্ছে। জাহিন আর তার বন্ধুরা জাহিনকে ঘিরে কাকড়ার মতো চিপে ধরেছে। জাহিন সবার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? মুরাদ বলল, হয়েছে তো অনেক কিছু, এখন যা যা হয়েছে তুই সব আমাদের খোলাসা করে বলে দে। জাহিন ভ্রু কুঁচকে বলে। কি বলবো আমি? নেহাল সোফার হাত তুলে বসে জাহিনের কাঁধে চাপড় মারতে মারতে বলে, তোর বিড়াল মারার কাহিনী বল। মিরাজ উত্তেজিত গলায় বলে। ওই জাহিন, তুই কি সত্যি বিড়াল মেরেছিস? নেহাল মিরাজের কথা চিনিয়ে নিয়ে বলে, আরে মেরেছে, ওর বাঁ হাতের পাশে দেখলাম তো খামচি দাগ, এটা নিশ্চয়ই ভাবির নখের খামচি দাগ, তাই না জাহিন? জাহিন ঘাড় ঘুরিয়ে নিহালের দিকে তাকালো। নিহাল দুষ্টু হেসে ভ্রু নাচাতে শুরু করলো। জাহিন যথেষ্ট সতর্কে ছিল যাতে করে তার এই দাগ নেহাল না দেখতে পায়। তার জন্য শার্টের হাতা পর্যন্ত কুনোই পর্যন্ত ফোল্ড করেনি। তবে একবার করেছিল হাত ক্লিন করার সময়, তখনই হয়তো নেহাল কোনোভাবে দেখে নিয়েছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এবার এই খামচির দাগ নিয়ে সবাই পিএইচডি করা শুরু করে দেবে। মিরাজ নেহালের কথাটি শুনে চোখ বড় বড় করে। তাই নাকি? আমাদের নিরামের চাই না তো জলদি বিড়াল মেরে দিল। জাহিন উচ্চ বাক্যে বলল, আরে তোরা ভুল ভাবছিস। নেহাল আহত গলায় বলল, তার মানে কিছুই হয়নি? জাহিন দাঁতে দাঁত চেপে নেহালের দিকে গরম চোখে তাকিয়ে বলে, না। এটা কোনো কথা বললি তুই জাহিন? আমার বন্ধু হয়ে তুই এতটা পিছিয়ে কী করে যেতে পারলি? আমাকে দেখেছি, এটা বিয়ে নয়, 9 মাসের মাথায় তোর ভাবিকে একটা বাচ্চা গিফট করে দিলাম, আর ছোট্ট ব্যাটাতে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই 9টা মাস কিন্তু অনেকটা সময়, তাই বেশি ভাব নিস না। তা ঠিক, কিন্তু দেখ আমাদের বন্ধু মহলে কেমন বীর পুরুষ যে 9 মাসের মাথায় এমন একটা ভিতরের কাজ করতে পেরেছে। সুমন কণ্ঠে ক্রোধ এনে বলে, এই নেহাল, তুই কিন্তু আমাদের পুরুষত্বের উপরে আঘাত করছিস। নিজের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ল নেহাল আর সুমন। জাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বন্ধুদের ঝগড়া করা দেখছে। প্রত্যেকবারের মতো এটাই হয়ে আসছে বিগত 7 বছর ধরে। এর মাঝে জাহিনের ফোন আসলো। নুহাস কল করেছে। জাহিন এই হট্টগোলের মাঝে না থেকে ফোন পিক করে দূরে গিয়ে কথা বলতে শুরু করলো নুহাসের সাথে। বল নুহাস। ভাই, রিহানকে ফিরিয়ে আনা দরকার বাড়িতে, না হলে ছেলেটা ডিপ্রেশনে চলে যেতে পারে। জাহিন চিন্তিত হয়ে বলে, ডিপ্রেশনে চলে যাবে মানে? একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে চাইছে ও, কিন্তু মেয়েটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে ওকে, আর ও বেহায়ার মতো মেয়েটার কাছে। তাই আমার মনে হয় বাড়ির সকলের সাথে ওর এখন থাকা দরকার। ঠিক আছে, আগামীকাল ওর কাছে যাব আমি। মেয়েটাকে খোঁজ নিয়েছিস? এখনও নেওয়া হয়নি। ঠিক আছে, ওদেরকে খোঁজ নিতে বল মেয়েটার বিষয়ে। আচ্ছা, তোমরা আসবে কখন? একটু পরেই চলে আসবো। আচ্ছা, তাহলে সাবধানে আসো। জাহিন নুহাসের সাথে কথা বলে নেহালদের কাছে আসে। পরিবেশ এত শান্ত দেখে জাহিন সোফায় বসতে বসতে সন্দিহান গলায় বলে, কি হলো? তোদের কথা বলার ঝড় থেমে গেল কেন হঠাৎ করে? নেহাল মেকি হেসে সেন্টার টেবিলের ওপরে রাখা শরবতের গ্লাসটা জাহিনের দিকে এগিয়ে দিয়ে বলে,